এই যে তোমার চা। এবার কি হয়েছে? এটা কিসের আওয়াজ ছিল? কিছু না, কিসের জন্য আওয়াজ হয়ে গেল? তাহলে তুমি ওইদিকে মুখ ঘুরিয়ে কেন দাঁড়িয়ে আছো? আমার না ওদিকে খুব গরম লাগছিল, আর এদিকে না দরজার সামনে খুব বাতাস আসতেছে, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। এটা তুমি কি বলছো? এখন তো মোটামুটি ওয়েদার কুল, এর মধ্যে তোমার গরম লাগছে? আচ্ছা, তোমার শরীর ঠিক আছে তো? আরে আমি ঠিক আছি, আর তুমি তো জানোই আমি প্রেগনেন্ট, আর প্রেগনেন্সি অবস্থায় একটু মুড সুইং বেশি হয়, আর যে কোনো সময় যে কোনো কিছু মনে হয়। আমার এখন অনেক গরম লাগছে, তাছাড়া বাইরে অনেক রোদ, এই জন্য আমি এখানে দাঁড়িয়ে বাতাস খাচ্ছি। কি বলছো তুমি? এসি তো চলছে, তার উপর আবার তুমি গরম গরম করছো। আচ্ছা, আমার মনে হচ্ছে তোমার শরীর খারাপ হয়েছে, তুমি চলো, তোমাকে আমি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। আরে ডাক্তারের কাছে যাওয়ার কি আছে, এটা একটা নর্মাল ব্যাপার, কিছু হয়নি। দেখো, তোমার গর্ভে আমার সন্তান, আমি আমার বেবিকে নিয়ে খুবই কেয়ারফুল। আমি চাই না তোমার কোনো ভুলে অন্তত আমার বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হোক। তুমি তুমি প্লিজ একটা কাজ করো, তুমি আমার সাথে এক্ষুনি ডাক্তারখানায় চলো। চলো। আরে না না, আমি এখন ডাক্তারের কাছে যাব না, আর প্রেগনেন্সির সময় এগুলো নর্মাল, তুমি ছাড়ো এইসব, এইসব বাদ দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ডাক্তারের কাছে যাবে না, তুমি একটু আমাকে দেখাও তো কোথায় কি হয়েছে, আমাকে একটু দেখাও। আরে না, আমি নিজে নিজে ঠিক হয়ে যাবো। এই তোমার আর দেরি হচ্ছে, তুমি ডিউটিতে যাও। আচ্ছা, এখন আমি অফিসে চলে যাই, অফিসে চলে যাওয়ার পরে তুমি আবার অসুস্থ হয়ে পড়ো, তখন তোমাকে কে দেখবে বলো তো? তার চেয়ে বরং চলো, আমি তোমাকে ডাক্তারখানায় নিয়ে চেক আপ করিয়ে তারপরে বাসায় রেখে তারপর আমি ডিউটিতে যাচ্ছি। দেখি দেখি, আমাকে দেখাও, ঘোরো তো। হোয়াট ইজ দিস অদিতি? এসব কি? এসব আমি কি দেখতে পাচ্ছি? তুমি তো প্রেগনেন্ট ছিলে, তোমার পেট কোথায় গেল? কই, কিছুই না তো। অদিতি, তুমি প্রেগনেন্ট, তোমার পেট কোথায়? পেট? আরে আমি তো প্রেগনেন্ট, আর প্রেগনেন্সির সময় পেট কমে আর বাড়ে। তোমার হাজবেন্ড কিন্তু পুলিশে জব করে, মূর্খ সূর্খ মানুষ নয় যে তুমি যা বোঝাবে বুঝবো। তোমার 6 মাস হয়ে গেছে আর তুমি এখন এইসব কাহিনী শুরু করলে? আরে প্রেগনেন্সিতে এটা হতেই পারে, ইটস নর্মাল, আর তুমি পুরুষ মানুষ তো, এটা তুমি জানো না, আমি জানি। চুপ করো, আর একটা বাড়তি কথা বলবে না। তুমি আসলে প্রেগনেন্টই না। তুমি কি এতদিন ধরে তাহলে আমাকে বোকা বানিয়ে আসছো? বোকা বানিয়ে। এক মিনিট, তোমার হাতে ওটা কি দেখি, দেখি ওটা তোমার হাতে কি দেখি। কিছু নেই তো আমার হাতে, কিছু নাই। দেখো অদিতি, আমার সাথে মিথ্যে বলার কিছু নেই, বুঝেছি। আমাকে কেড়ে নিতে হবে, দাও দাও দেখি। বেলুন, তার মানে ছিল এটাই তোমার প্রেগনেন্সির রহস্য, তাই না? তুমি তুমি প্রেগনেন্ট না। এতদিন ধরে তুমি প্রেগনেন্ট হওয়ার নাটক করছিলে আমার সাথে। আর আমিও বোকার মতো আমার অন্তঃসত্ত্বা স্ত্রীর এত কেয়ার করতাম, এটা নিয়ে আসতাম সেটা কিনে নিয়ে আসতাম যাতে আমার ওয়াইফটা ভালো থাকে, তার গর্ভের সন্তানটা ভালো থাকে। আর তুমি কিনা আমার সাথে এত বড় চিট করলে। আমার জানাই ছিল না আমার স্ত্রী আমার সাথে মিথ্যে কথা বলবে, আমাকে ধোকা দিবে। অদিতি, তোমার কি এতটুকু লজ্জা করলো না আমার সাথে এসব করতে? দেখো, তুমি ভুল বুঝতেছো, তুমি যেমনটা ভাবতেছো আসলে তেমন কিছু না। তুমি 6 মাস ধরে আমাকে বোকা বানিয়ে আসছিলে। অদিতি, তোমার কি একটিবার মনে হয়নি আমি যখন এই সত্যটা জানতে পারবো তখন আমার কতটা খারাপ লাগবে? সৈকত, একবার আমার কথাটা শোনো। কি কি কথা শুনবো আমি তোমার? গত 6টা মাস ধরে তুমি আমাকে বোকা বানিয়ে আসতেছো। আমি তো তোমাকে বাচ্চাদের মতো সেবা করেছি, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমি তাকে কত কেয়ার রেখেছি, আর তুমি আমাকে এই প্রতিদান দিলে? তুমি আমার ভালোবাসা আর ভরসা এই দুটো নিয়েই মজা করেছো। 6 মাস ধরে আমি তোমার সেবা করে যাচ্ছিলাম, কিন্তু আমার তো জানা ছিল না তুমি এত বড় মিথ্যেবাদী। তুমি আমাকে মিথ্যে বলবে এটা তো আমি ভাবতেই পারিনি। ছি, কি এমন দরকার ছিল যে তুমি এত বড় নাটক করলে? শোনো, তোমার মতো মেয়ের সাথে না আমার থাকার ইচ্ছেই নেই, ইচ্ছেটাই মরে গেছে। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। না না সৈকত, তুমি এমনটা করো না, একবার শুধু আমার কথাটা একটু শুনো। কি কথা বাকি রেখেছো বলার? একবার সুযোগ দাও আমাকে বলার, যদি তোমার মনে হয় আমি ভুল বলেছি তাহলে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও। ফাইন ফাইন, বলো বলো, কি এমন সমস্যা ছিল যে তুমি এত বড় একটা কাণ্ড ঘটালে? সৈকত, 6 মাস আগে যখন আমাদের কথা হয়েছিল, আমি না তোমার এসব স্বপ্ন টপ্ন নিয়ে ভাবি না, আমি আমার পরিবার নিয়ে ভাবি। আর আমার একটা বাচ্চা চাই মানে চাই। সৈকত, আবারও তোমার এই একই নাটক শুরু হয়ে গেছে, বারবার কেন এই কথাটা বলো, বাচ্চা বাচ্চা বাচ্চা? আমি তোমাকে 1000 বার বোঝানোর চেষ্টা করছি, আমি এখন প্রিপেয়ার না। দেখো, তুমি রেডি কি রেডি না সেটা আমার দেখার কোনো বিষয় না। আমার পরিবারের খুশি আমার কাছে সবচেয়ে আগে, আর তোমার কি হলো না হলো সেটা আমার দেখার কোনো বিষয় নেই। আমার পরিবারের খুশির জন্য তোমাকে বেবি নিতেই হবে, এইভাবে তোমাকে শান্তিতে থাকতে দেবো না। দেখো, আমার ক্যারিয়ার আছে, স্বপ্ন আছে, আর আমাদের বিয়ে তো বেশি দিন হয় নাই, আর কিছুদিন যা, এমনি আমরা প্ল্যানিং করে নিব। চুপ করো, তোমার স্বপ্ন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি কি বলছো না বলছো সেটা তোমার কাছেই থাক, আমি যেটা চাই সেটাই এই ঘরে হবে। তোমাকে নিয়ে আমি ভাবছি না, আমি ভাবছি আমার পরিবার নিয়ে, আমার সন্তান নিয়ে, বুঝেছো?
তুমি বারবার একই কথা বলতেছো সৈকত, তুমি কেন বুঝতে চাচ্ছ না আমার ব্যাপারটা? আমার কিচ্ছু বোঝার দরকার নেই, আমার যা বোঝার আমি তাই বুঝি, ঠিক আছে? আর তুমি যদি আমাকে ভালোবাসো না, তাহলে আমার কথা তোমাকে শুনতেই হবে। আমার বাচ্চা চাই মানে চাই, আমাকে তোমার বাচ্চা দিতে হবে, বুঝলে? তো আমি এর জন্য এসব নাটক করেছি। আমি চাই না আমাদের বাচ্চার জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হোক। আমি তোমাকে অনেকবার বুঝিয়েছি আই এম নট প্রিপেয়ার, কিন্তু তুমি বুঝতে চাওনি, তাই আমি ভয় পেয়ে গেছিলাম যদি এই বাচ্চার জন্য আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই জন্যই আমি নাটকগুলো করেছি সৈকত। আই এম এক্সট্রিমলি সরি। আমি এসব ইচ্ছা করে করিনি, আমি এসব শুধু তোমার আর তোমার পরিবারের জন্য করেছিলাম। তুমি এসব আমাকে, আমার পরিবারকে, সবাইকে খুশি করার জন্য করেছিলে? তুমি তোমার স্বপ্ন বিসর্জন দিয়ে আমাদের স্বপ্নটাকে এগিয়ে রেখেছিলে। আর আমরা কি করেছি? আমরা আমরা তোমার ইচ্ছে না জেনে আমাদের ইচ্ছেটাকে তোমার উপর চাপিয়ে দিয়েছি। এটা তো করা ঠিক হয়নি। আমি আমি কিভাবে ভুলে গেলাম তুমি একটা মেয়ে, তোমার কিছু অনুভূতি আছে। আমরা আমরা তোমার অনুভূতিগুলোর কোনো মূল্যায়নই করিনি। আমাদের আমাদের উচিত ছিল তোমার অনুভূতিটাকে মূল্যায়ন করা। আমরা আমাদের পরিবারের সবার ইচ্ছা তোমার উপর চাপিয়ে দিচ্ছিলাম। ছি, ছি, ছি। আমরা কত বড় অন্যায়, কত বড় ভুল করছিলাম। আমাদের উচিত ছিল তোমার স্বপ্ন, তোমার ইচ্ছেটাও জানা। আমরা আমরা অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি। তুমি প্লিজ প্লিজ আমাদের ভুলটাকে ক্ষমা করে দাও অদিতি। আমি না আমি না বুঝতেই পারিনি, নিজের অজান্তেই আমি এত বড় ভুল করে ফেলেছি। আর আর আমি আমার পরিবারের সবাইকে বোঝাবো, আমি তাদের বোঝাবো যাতে করে তারা তোমাকে কোনো জোর না করে, তোমার যখন ইচ্ছা হবে তুমি তখন বেবি কনসিভ করো। আমরা কেউ তোমাকে প্রেশারাইজ করবো না। আর যখন তুমি তৈরি হবে তখন নতুন করে আমরা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাববো। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি ক্ষমা চেও না সৈকত, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। তুমি সত্যি খুব ভালো মেয়ে, তুমি আমাদের জন্য এতটা করেছো। বিশ্বাস করো, আজকাল কোনো মেয়েই তার স্বপ্ন আর ক্যারিয়ারের সাথে কোনো আপোষ করে না, কোনো কম্প্রোমাইজ করে না, বাট তুমি করেছো। আমি আমি সত্যি অনেক লাকি তোমার মতো ওয়াইফ পেয়েছি। আর আমার সত্যি ভাবতে না খুব খারাপ লাগছে যে আমরা তোমার সাথে এই ধরনের অন্যায়টা করেছি। আই এম রিয়েলি সরি অ্যাগেইন, মাফ করে দিও। আর বারবার ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না, তোমার কিন্তু অফিসে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে। তাই তো, আমি তো এখনো রেডি হইনি, জাস্ট শার্টটাও আধা আধুরা ভাবে পরে বসে আছি। আমি ড্রেস চেঞ্জ করে ডিউটিতে যাচ্ছি। তুমি নিজের খেয়াল রাখো, ঠিক আছে? তুমি সাবধানে যেও। ওকে।